আচ্ছা, এখানে দেখছেন আপনার বেগুন। আপনার বিশেষ করে একটা জিনিস আমি এখানে দেখাবো আপনাদের। এই যে বেগুনে দেখেন, আপনাদের হচ্ছে আমাদের যে কৃষক আছে বা কৃষি উদ্যোক্তা যারা আছে, তারা এর নিচে কিন্তু বেগুনের কুশি দিয়ে ভরে থাকে। কিন্তু সেই জিনিসটা আমার এই জায়গায় নাই। তাহলে আমি এটা কেন কাটলাম? আমি যদি এই ওয়াটার সাকার যেটা বলে শোষক ডাল বা ওয়াটার সাকার, এই ওয়াটার সাকার কি করে, এর হচ্ছে বেশি পরিমাণে পুষ্টি বা খাদ্য সে গ্রহণ করে অনেক মানে কুশি বের হয়ে সে অনেক তাড়াতাড়ি বড় হয়, মানে তার গ্রোথটা থাকে অনেক বেশি। এই গ্রোথ বেশি থাকার কারণে, সে পুষ্টি বেশি নেওয়ার কারণে আমার গাছের গ্রোথ কিন্তু কমে যায় এবং আমার প্রোডাকশন দেরিতে আসে। আবার দেখা যায় যে ওই বেশি ব্রাঞ্চিং হওয়ার কারণে আমার রোগ পোকা কিন্তু আক্রমণ করে বেশি, পোকার ওটা আবাসস্থল হয়ে যায়। যখন আমি এর গোড়ার পাতা এবং হচ্ছে ডাল কেটে দিব, তখন কিন্তু আমার মূল যে গাছটা, সে গাছটা কিন্তু খাবার পাবে। আবার এখানে দেখেন, আমার এই পাতার নিচে কিন্তু কোনো পোকা নাই। লক্ষ্য করে দেখেন, এর নিচে কিন্তু কোনো পোকা নাই। এই যে এখানে একটা দেখা যাচ্ছে, এটা অনেক ছোট, হ্যাঁ, তেমন পোকা নাই। তাহলে এই যদি এখানে যদি পোকা থাকতো, তাহলে কিন্তু সে আমার ফসলের 12টা বাজাই দিত। কিন্তু আমার এটা পরিষ্কার থাকার কারণে আলো বাতাস ঢুকতেছে অনেক বেশি, যার কারণে পোকার আক্রমণ অনেক কম। এটা কোন জাতের বেগুন? আচ্ছা, এটা হলো পার্পল কিং, যেটা লাল তীরের বেগুন। এটা আপনার সারা বছরই চাষ করা যায়। এবং আরো একটা জিনিস দেখেন, এই বেডটা হচ্ছে আমার কয় হাত? 2 হাত। তাহলে আমি এইখানে যেটা করলাম, আমি 2 সারিতে লাগাইলাম, 2 সারিতে বেগুন লাগাইলাম। দেখেন, এ পাশে একটা বেগুন গাছ, এখান থেকে যদি আমি সোজা লাগাইতাম তাহলে আমি 1.5 হাত জায়গা পাইতাম, এবং এ গাছ এবং এ গাছ দুটা কিন্তু লেগে যেত। এবার এখানে আমি কি করলাম, এখানে টেকনোলজি একটা আছে, যেটা এখান থেকে এই পাশে না নিয়ে এসে আমি এই পাশে ক্রস করে দিলাম, মানে এই 2 গাছের মাঝখানে দিলাম। আমি একটা গাছ দিছি 2 হাত পর, তার মাঝখানে এই গাছটা দিছি। হ্যাঁ, তাতে করে আমার হয়েছে কি, যে এই গাছটা ভালো স্পেস পাবে এবং এই গাছটা এখানে স্পেস পাবে, ঠিক আছে। তারপরে এই গাছটাও কিন্তু স্পেস পাবে। এই স্পেস পাওয়ার কারণে কারোর সাথে কারো কিন্তু বাধা লাগবে না। এটাও একটা প্রযুক্তি। হ্যাঁ, এটাও টেকনোলজি। তো এখানে দেখেন যে বিশেষ করে আমার হচ্ছে যারা কৃষি উদ্যোক্তা ভাই আছে, যারা হচ্ছে আপনার বেগুন চাষ করেন, তারা আমি বললেই তো তারা গোড়ার কুশি কাটবে না। তারপরে আমি বলি যে আমার কথা যদি আপনার ভালো লাগে, তাহলে আপনি একটা সারি, যে কোনো জমির এক পাশে একটা সারি আপনি এই কুশি কর্তন করে দেখবেন, আপনার ফলন বাড়বে। আর একটা মজার বিষয় আছে এখানে, এখানে আর একটা টেকনোলজি আছে, সেটা হচ্ছে যারা মালচিং দিয়ে করে না, তারা ওই কৃষি উদ্যোক্তা ভাই যারা সবজি করে বেগুন, তারা একটা জিনিস করে, যে বেগুন গাছের আলুর মতো করে মাটি কেটে দেয়। মানে একটা সারিতেই হচ্ছে মাটি কেটে আলাদা আলাদা করে দেয়। হ্যাঁ, তখন দেখা যায় ওরা এই কাজটা করে কখন, যে যখন হচ্ছে গাছে ফুল চলে আসে, ঠিক ওই মুহূর্তে যত ধরনের রাসায়নিক সার আছে জমিতে ছিটাই দিয়ে সার মাটিটা গাছের গোড়ায় দিয়ে যায়। তো লক্ষ্য করে দেখবেন একটা জিনিস, সেটা হচ্ছে ধরেন এটা হচ্ছে আমার গাছ, তাহলে এই গাছটা হলো আপনার এখান থেকে, এটা হচ্ছে মাটির নিচে। যখন আমি মাটি কেটে দিব আলুর মতো, তখন অবশ্যই আমার গাছের গোড়া থেকে এদিকে পড়বে মাটিটা। তাহলে এই যদি আমি 2 ইঞ্চি উঠাই দেই মাটিটা, তাহলে আমার কি হবে, গাছের যে সার মাটিটা সেটা কিন্তু এখানে চলে যাবে। এবং এখানে কি আছে, এখানে বাকল আছে, তাহলে এই বাকল কিন্তু খাবার নেবে না। তাহলে সে কি করবে, গাছের সারের তো একটা রিঅ্যাকশন থাকে, তাহলে সেইটা। এবং এই মাটি অতিরিক্ত থাকার কারণে অনেকে দেখেন না, নাক এবং মুখ যদি টিপে ধরা যায় তাহলে কিন্তু সে দম বন্ধ হয়ে মারা যায়। তাহলে গাছেরও অনেকটা ওই রকম হয়ে যায়, যে আপনার যখন মাটি উঠাই দেওয়া হয় তখন এখানে পচন ধরে। ওটা কি প্রশোধন না হওয়ার কারণে? হ্যাঁ, এটা হচ্ছে প্রশোধন না হওয়ার কারণে ওইরকম হয়, যে এখানে পচন ধরে এই জায়গাটা বাকলটা পচে যায়, তখন গাছটা আর উপরে খাবার দিতে পারে না, তখন গাছটা কিন্তু মরে যায়, কাণ্ড পচা। এবং আপনি লক্ষ্য করে দেখবেন যারা এই কাজটা করে, ওই গাছে কিন্তু আপনার বিশেষ করে স্টক করা শুরু করে, মানে ওইভাবে মাটি দেওয়ার কারণে স্টক করা শুরু করে, তখন কিন্তু হঠাৎ করে দেখবেন যে গাছ মারা যায়। তাহলে কারণ কিন্তু একটাই, আমি কিন্তু নিজের হাতে আমার ফসলের ক্ষতি করতেছি। তাহলে আমি বলবো, মাটি যদি কেটে দিতেই হয়, তাহলে আমি যে এখানে দিছি, যে একটা বেড থেকে 2 সারির একটা বেড করব।
আমি ওই পাশের মাটিটা মাঝখানে দিব, আমার এই পাশের মাটিটা মাঝখানে দিব, আমার 2 সারির বেড হবে। আমি সেচ দিব এই ড্রেন দিয়ে, আমার এই গাছ পাবে, এই গাছ পাবে। আমি সেচ ওই পাশে দিলে আমার ওই গাছটা পাবে, ওই গাছটা পাবে। তাহলে আমার এইখানে মাঝখানে কোশ্চেন থাকলো যে আমার এই মাঝখানে কি থাকলো, ফাঁকা থাকলো। ফাঁকা থাকলো। তাহলে যদি ফাঁকা থাকে তাহলে সেখানে পানি গেল না, তাহলে এখানে পানি আমি দিব না, এখানে পানি দিব না। আমার মাটিতে 4টা উপাদান থাকে। 25%, আপনার 25% থাকে হচ্ছে পানি, এবং 25% বাতাস যেটা বায়ু, এবং 5% জৈব সার। একটা মানুষের মস্তিষ্ক হচ্ছে কতটুকু, 250 গ্রাম, কিন্তু তার বডির ওয়েট কতটুকু, 60 কেজি, 70 কেজি, অনেকে 100 কেজিও আছে। তাহলে এই 250 গ্রাম যদি মস্তিষ্ক সেটা যদি নষ্ট হয়ে যায়, তাকে মানুষ কি স্বাভাবিক মানুষ বলবে, তাকে বলবে পাগল। তাহলে ঠিক আমার মাটিতে এই 5% জৈব সার যদি না থাকে, তাহলে সে মাটিটা হলো অনুর্বর মাটি। তাহলে অনুর্বর মাটি আমার এই 5% পূরণ করতে হবে। দেখবেন যখন আমি গম খেতে সেচ দেই, গম বা সরিষাতে সেচ দেই, যেখানে একটু নিচু পানি জমে থাকে, ওই জায়গাটায় কি হয়, ওই জায়গাটায় কিন্তু বসে যায়। আমরা দেখি বসে যায়, কিন্তু মোটেও বসে যায় না, সে থেমে যায়। সে থেমে যায় এবং তার পাশে যে গাছগুলো পানি এবং বাতাস দুটোই পায়, সে কিন্তু বেড়ে ওঠে। তখন কিন্তু দেখা যায় যে সে বেড়ে উঠছে আর এ বসে গেছে, এই জন্য আমরা বসে যাই বলি, কিন্তু সেটা স্টেজটা থেমে যায়, সে খাবার গ্রহণ না করার কারণে। তাহলে আমি যদি এইখানে ওকে যদি ওই প্রপার যদি খাবারটা দিতাম, তাহলে দুটো কিন্তু এক সমান হইতো। কিন্তু কোনো কারণে ওকে যদি আপনি আরো বেশি বেশি খাবার দেন, আপনি এই পাশের গাছটার সাথে কিন্তু আর মেকআপ হয় না ওই ক্ষেতটা। তাহলে ঠিক ওই রকম আপনি যখন এখানে ওই মাটিটা কেটে দিবেন, যখন আপনি ড্রেন দিয়ে সেচ দিলেন, তাহলে মাঝখানে ফাঁকা অংশটায় যদি আমার বাতাস থাকে, তাহলে সে কিন্তু ওখান থেকে বাতাস পাবে, এপাশ থেকে পানি পাবে। আমার কিন্তু থিম ছিল ওইটাই, এতগুলো কথা বলার কারণ যে আমার এখান থেকে সে পানি পাবে, শুকনো জায়গা থেকে বাতাস পাবে। এই শুকনো জায়গাটা আপনি ওই যে গামলা বা প্লেট দিয়ে সেচে যে পানি দিবেন, আমার দেওয়ার দরকার নাই, ওখানে ফাঁকা থাক। আমি সেচ দেখা যাচ্ছে যে 15 দিন সেচ লাগে, আমি দেখা যাচ্ছে যে 12 দিনের মাথায় সেচ দিব। আমার সেচ লাগলে আমি ঘন ঘন দেব, আমি পানি কম দিব, কিন্তু আমার ফসলকে ভালো রাখতে হবে। আমার দুটা যদি লেভেল না থাকে, তাহলে তো আমার ফসল ভালো হবে না, তখন কিন্তু খাদ্য আর ফসল নিতে পারবে না। আপনি দেখবেন যদি খরা হয়, তাহলে কি হয়, পানির সংকট হয়, তাহলে ওইটাকে আমরা খরা বলি, গাছ তখন পানি পায় না। ঠিক বন্যার সময় যখন প্লাবিত হয়, তখন কি বলি আমরা, বন্যায় প্লাবিত হয়ে গেছি, ওটাও কিন্তু খরা। কেন খরা, অত পানি থাকার কারণেও, মানে পানিতে জলমগ্ন হয়ে থাকার কারণেও গাছ পানি খেতে পাচ্ছে না। তাহলে পানি যদি গাছ না পায়, তাহলে তো খরা। আপনার বন্যায় যখন প্লাবিত হয়ে গেছে, গাছ পানি নিতে পারছে না, তাহলে সেটা খরা। তাহলে সেই অবস্থায় আপনার গাছের গ্রোথ থেমে যায়, কিংবা বেশি দিন থাকলে গাছ কিন্তু মরে যায়। তাহলে সেই জিনিসটা আপনারা লক্ষ্য রাখবেন, যারা বেগুন চাষি ভাই এবং উদ্যোক্তা, তারা অবশ্যই আপনারা এই কাজটা করবেন, যে মাটি যদি কেটে দিতেই হয়, আপনি মাঝখানে দিলে গাছের গোড়ায় কিন্তু কম পরিমাণে মাটি যাবে, তাতে কিন্তু ক্ষতি বেশি হবে না। এটা করতে পারেন, কিন্তু আলুর মতো করে প্লিজ আপনারা মাটি দিবেন না। একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, আমাদের এই চাষযোগ্যের মধ্যে যদি আমি ধরি যে 100% পোকা আছে, তার মধ্যে হচ্ছে আপনার 90% পোকা, এরা কিন্তু কোনো না কোনোভাবে ধরেন পোকার ডিম কিংবা হচ্ছে পোকা সরাসরি ধরে খায়। আর এই 10% পোকা বা 11% পোকা, এই পোকাগুলা কিন্তু আমরা নিধন করার জন্য এই এত এত কোটি টাকার ঔষধ ইউজ করি। এইখানে যেটা করছি যে আমার হচ্ছে আঠালো ফাঁদ আছে, তারপরে ওই আমি বিশেষ করে কন্ট্রোল করছি ফাঁদ ফসল দিয়ে, বেশি করে কন্ট্রোল করছি পোকাকে। কারণ আমার ওই বেগুনের ওই পাশে আর একটা ফসল আছে, যেটা হলো বেগুনের ফল এবং ডগা ছিদ্রকারী পোকা। বাংলাদেশে সব থেকে বেশি কীটনাশক ইউজ হয় হচ্ছে বেগুন ফসলের জন্য, এবং বেগুন ফসলের সব থেকে যে পোকাটা বেশি আক্রমণ করে, বেগুনের ডগা ফল ছিদ্রকারী পোকা, এই পোকাটার পছন্দকারী খাবার একটা হচ্ছে স্কোয়াশ। এই বেগুনের সাথে আমার আর একটা ফসল আছে ওই পাশে, স্কোয়াশ। যে স্কোয়াশ ও কি করছে, ওইখানে যা ডিম দিচ্ছে ওইখানেই সে থাকছে, আমার বেগুন নিরাপদ থাকছে। এবং স্কোয়াশের জমি আপনি পুরোটা শেষ করে ফেলছে খেয়ে, কিন্তু আমার বেগুনে আসে নাই। তাহলে আমি যদি একটা বাচ্চাকে 1 গ্লাস পানি দেই, তাহলে সে কিন্তু 1 চুমুক দিয়ে রেখে দেবে। কিন্তু পানিটার মধ্যে যদি 1 চামচ আমি চিনি দেই,
তাহলে কিন্তু সে সুন্দর করে খাবে। কিন্তু আমি পানির পরিবর্তে যদি ওকে 1 গ্লাস না, ওকে যদি হাফ 4 কাপে হাফ কাপ যদি আমি দুধ দেই, সে কিন্তু অনায়াসে খাবে। তাহলে আমাকে বুঝতে হবে যে সে কিসে সন্তুষ্ট। এখন তাকে যদি আমি সন্তুষ্ট করতে পারি অন্য কিছু দিয়ে, তাহলে কিন্তু সে আমার ফসলের ক্ষতি করবে না। সেই জন্যই আমি ফাঁদ ফসল হিসেবে যেগুলো ইউজ করতেছি, এগুলাতে তারা আক্রমণ করছে কিন্তু আমার ফসলটা সেফ থাকতেছে।